পানির নিচ থেকে কেমন চমৎকার সব সাদা হাঁস ভেসে উঠছে। কোনো এক জাদুর কারবার লুকিয়ে আছে এদের ডান আর পালকের ভেতর। হারান দাদা অলৌকিক হাঁসের ঝাঁক পেয়েছে। এই নাও রাজহাঁসের মাংস। তোরা কি আজ পেট ভরে চাল খেয়েছিস? আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? মালতী, নদীর পানি যে হারে বাড়ছে তাতে ঘরের ভিতরে আর থাকা যাবে বলে মনে হয় না। বৃষ্টির তো থামার কোনো লক্ষণই নেই। অন্ধকার আকাশ দেখে বুকটা ভয়ে কেঁপে উঠছে বারবার। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই গো। আমাদের সব সম্বল তো শেষ হতে চললো। আশেপাশে সবই তো প্রায় ডুবে যাচ্ছে। এখন এখানে পানি উঠতে শুরু করেছে। বাবা, মা, দেখো কচুরিপানাগুলো কেমন স্রোতের সাথে ভেসে আমাদের উঠোনের ভেতরে ঢুকে পড়ছে। চারপাশে পানি এসে যেসব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার খেলনাগুলো কি জলে ভেসে যাবে? ভয় পাস না মা, তোর সব খেলনা আমি একটা পুটলিতে বেঁধে রেখেছি। পানিতে ওগুলো নষ্ট হবে না। যে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে তাতে মনে হয় গ্রামের ধানি জমিগুলো আর একটাও অক্ষত নেই। পাড়ার অনেক বাড়িঘর নাকি আগেই বিলীন হয়ে গেছে। এটাই তো চিন্তার বিষয়। তাই তো আগে থেকেই ভাঙা নৌকাটা ঠিক করে রেখেছি। যে হারে ঘরে পানি ঢুকছে, বেশিক্ষণ বোধহয় এখানে থাকা যাবে না। আরে দাদা, কোথায় চললে এই ঝড় জলে? তাও আবার বুক সমান জল পেরিয়ে ভেলাতে উঠে এসো না। আর ভেলায় ওটা মহেশ রে, বানের জলে আমাদের ঘর বাড়ি সব ভাসি নিয়ে গেছে। এখন বউকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি রে। কেঁদো না দাদা, কেঁদো না। কি করবে নিয়তির লিখন। আমাদের এখনো ঘর ডোবেনি, তবে যে হারে পানি ঢুকছে এটা ডুব দে কতক্ষণ। সাবধানে যেও দাদা। হাইরে বর্ষা, কারোর জন্য আশীর্বাদ আর কারোর জন্য সর্বনাশ। সারাদিন অঝরে বৃষ্টি হওয়ার পর বিকেল দিকে বৃষ্টি কমে যায়। হারান তাদের উঠানে পানিতে নেমে নৌকাটা মেরামত করছিল। সে সময় হঠাৎ তাদের উঠানে এক ঝাঁক সাদা হাঁস ভেসে আসে। মা, মা, বাইরে দেখো, পানির নিচ থেকে কেমন চমৎকার সব সাদা হাঁস ভেসে উঠছে। এগুলো কেমন করে আমাদের উঠোনের দিকে এসে খেলা করছে দেখো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চললো। এতগুলো হাঁস আমাদের বাড়ির উঠানে এসে থামলো। না জানি কাদের হাঁস এগুলো। ওগো, দেখেছো? তাকিয়ে দেখো না। তাই তো, কি অদ্ভুত দৃশ্য। মনে হচ্ছে হাঁস থেকে আলো বের হচ্ছে। আমাদের পুরো উঠোনটা যেন দিনের মতো আলোকিত হয়ে গেছে। এই ঘোর বিপদের সময় এটা নিশ্চয়ই কোনো শুভ লক্ষণ মালতী। বাবা দেখো, ওরা মোটেও ভয় পাচ্ছে না। আমি ওদের জন্য ঘরের কোণা থেকে অল্প কিছু চাল নিয়ে আসছি। ওরা নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত। সাবধানে জামা। এই দুর্যোগের রাতে পানির ভেতর থেকে উঠে আসা এমন হাঁসদের কাছে যাওয়া কি ঠিক হবে? মা দেখোই না, এই যে হাঁসের দল। এই নে, ঘর থেকে তোদের জন্য চাল নিয়ে এসেছি, খেয়ে নে। কি অবাক কাণ্ড দেখো! হাঁসগুলো তিন্নির ডাক শুনে কেমন মাথা নেড়ে সায় দিচ্ছে। দেখো মা, বড় হাঁসটা আমার হাতের একদম কাছে চলে এসেছে। ও আমার কথা শুনে হাসছে। হাঁসগুলো তো সাধারণ বুনো হাঁস নয়। ওদের চোখের দৃষ্টিতে মানুষের মতো গভীর মায়া মাখানো। ঝোপের আড়ালে নৌকা নিয়ে ওত পেতে আছে হারানের ভাই গদাই এবং তার সঙ্গী পচা। তারা লোভী দৃষ্টিতে হারানের বাড়ির পাশে ভাসতে থাকা নীল আভার হাঁসগুলোর দিকে তাকিয়ে আছে।
দাদা, এই সন্ধ্যাবেলায় এতগুলো হাঁস হারান দাদাদের বাড়িতে, এই দুর্যোগের সময় এমন হাঁসের যা কোথায় পেল গো? আমি কি করে জানবো বুদ্ধু? পচারে ভালো করে চেয়ে দেখ, হাঁসগুলোর গা থেকে কেমন আলো বের হচ্ছে। মোটে এগুলো সাধারণ হাঁস নয়, কোনো এক জাদুর কারবার লুকিয়ে আছে এদের ডানার পালকের ভেতর। ঠিক বলেছ গদাইদা, আমি তো জন্মেও এমন আলো ছড়ানো হাঁস দেখিনি। এগুলো যদি একবার হাট করতে পারি, তবে শহরের বড় লোক বাবুদের কাছে অনেক চড়া দামে বিক্রি করে দেওয়া যাবে। হারানটা বরাবরই একটা বোকা। ওর ঘরের পাশে এত বড় সম্পদ এসে বসে আছে, আর ও কিনা সেগুলো চাল খাইয়ে আদর করছে। আমরা আজ রাতেই সুযোগ বুঝে জাল নিয়ে নামবো। ওগো, এসব কি বলছো? তোমার দাদার বাড়ি অলৌকিক ভাবে হাঁসের ঝাঁক ভেসে এসেছে? তুমি আবার ওসব অলক্ষণে কারবার নিয়ে বেশি মাথা ঘামিও না তো। ওই হাঁসগুলো যেন তেন হাঁস নয় গো লতা। আমার আর কি মাথা ঘামানো, তোমার কাছ থেকে শুনলাম তাই বলছি। চারদিক যেভাবে পানি বাড়ছে, সেই চিন্তায় ঘুম আসছে না। মানে তোমায় একটা কথা বলি শোনো, হারানদা তো বোকা। নিশ্চয়ই হাঁসগুলো উঠোনে জাল দিয়ে আটকে রাখবে। আমি ওগুলো রাতের আধারে চুরি করব। এক একটা হাঁসের যা সাইজ, বিক্রি করলে এই দুঃসময় অনেক টাকা পাবো। আমার কথা শুনে তুমি কখনো ভালো হয়েছো? আমি এটাও জানি, আমি বারণ করলেও তুমি শুনবে না। তোমার যা ইচ্ছা তাই করো গিয়ে। আমি পচাকে নিয়ে সেই ছকই কষছি কিভাবে হাঁসগুলোকে আমাদের কবজায় আনা যায়। খবর জানাজানি হলে গ্রামের সবাই এখানে হুমড়ি খেয়ে পড়বে। এসব কথা আমায় আর বলো না তো, আমায় ঘুমাতে দাও। এমনিতেই চারিদিকে হাহাকার, ওনার মাথায় আসে চোরের বুদ্ধি। তোর চাই, একে বলাটাই উচিত হয়নি আমার। এই যা, আবার যে বৃষ্টি শুরু হলো গো। আজ রাতে আর বের হওয়া হবে না। হাঁসগুলো আমার কবজায় আনবোই আনবো। গভীর রাত, ঘরে সবাই ঘুমাচ্ছে। বাতাসের ঝাপটায় হঠাৎ দরজা খুলে যায়। হারান দরজা মারতে গিয়ে দেখে জল ছিঁড়ে এক অপূর্ব রূপবতী কন্যা উঠে আসছে, যার শরীর থেকে নীল আলো ঠিকরে পড়ছে। আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি নাকি চোখের ভুল? এই মাঝরাতে বর্ষার জল ছিঁড়ে এমন রূপবতী এক কন্যা কিভাবে হেঁটে ডাঙায় উঠে আসতে পারে? ওরে আমার চঞ্চল সখীরা, তোরা কি আজ পেট ভরে চাল খেয়েছিস? এই বাড়ির ছোট মেয়েটি তোদের খুব ভালোবেসে ফেলেছে, তাই না? এ কি, সন্ধ্যায় ভেসে আসা সেই হাঁসেদের সাথে কথা বলছে? সে তো সাধারণ কোনো মানুষ নয়। তোদের এই নিরাপদ আশ্রয় দেখে আমার মন ভরে গেল। কিন্তু মনে রাখিস, মানুষের লোভ বড় ভয়ঙ্কর। তোদের এই মায়ার শরীর যেন কোনো অশুভ হাতের স্পর্শে কালিমা লিপ্ত না হয়, সেদিকে খেয়াল রাখিস। হে সৃষ্টিকর্তা, একে দৃশ্য দেখছি আমি। কন্যাটি হাঁসগুলোর সাথে কথা বলছে, আর ওরা কেমন মাথা নিচু করে তার কথাগুলো শুনছে। অন্ধকার ঘনীভূত হচ্ছে, তোরা এখন শান্ত হয়ে ঘুমানোর প্রস্তুতি নে। চাঁদের আলো মেঘে ঢাকা পড়ার আগেই আমায় ফিরে যেতে হবে। চলি রে। পরের দিন সকালবেলা মহেশ ভেলা নিয়ে ঘাস পাতা নিয়ে আসছে। হঠাৎ লক্ষ্য করে একটা ভাঙা নৌকায় বসে পচা আর গদাই বসে কি যেন পরিকল্পনা করছে। কাল রাতে আসতে চেয়েও আসলে না যে, আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। আরে পচা, আমি তো আসতেই চেয়েছিলাম। যেই বের হব তখনই হঠাৎ বৃষ্টি নামতে শুরু করে। ঘরে ছাতাটাও ছেঁড়া, তাই আর আসতে পারেনি। দাদা, কাল যে অলৌকিক হাঁস দেখলাম, হাতে না আসা পর্যন্ত ঘুম আসছিল না। তোর কি একা? আমারও যে একই অবস্থা। চল, আজ বর্ষার জলে ভেসে আসা হাঁসগুলোর একটা দফা রফা করব। এই পচা, তুই কালুকে খবরটা দিয়ে রাখ। এ কি শুনলাম, হারান দাদা অলৌকিক হাঁসের ঝাঁক পেয়েছে, তারপর এই বদমাস দুটো চুরি করার পরিকল্পনা করছে। না না, আর দেরি না করে হারান দাদাকে এখনই জানাতে হবে।
হারান দাদা, আরে ও হারান দাদা, তাড়াতাড়ি বাইরে এসো, বড় সর্বনাশ হয়ে যাবে। আমি ঝোপের আড়ালে নিজের কানে এক গদাই আর পচার ভয়ঙ্কর চক্রান্ত শুনে এসেছি। কি হয়েছে মহেশ? সাত সকালে এভাবে হাঁপাচ্ছিস কেন? আর গদায়ের কথা কেন বলছিস? ও তো আমার নিজেরই ভাই, ও আবার কি করবে এই দুর্যোগের দিনে? ও তোমার ভাই হলে কি হবে, ওর চোখে এখন শুধু লোভের আগুন জ্বলছে। আর ওই পচা মিলে ঠিক করেছে আজ রাতেই তোমার হাঁসগুলোকে জাল দিয়ে ধরে শহরে বিক্রি করে দেবে। কি বলছিস মহেশ? এই অসহায় হাঁসগুলো তো আমাদের এই বিপদের দিনে শান্তি আর আলো বয়ে এনেছে। ওরা এই হাঁসের খবর জানলো কি করে? মন্দ লোকের খবর পেতে হয় না, তারা জেনে যায়। এখন কি করবে সেটা ভাবো। পচা তো কালো চোরকেও খবর দিয়েছে, ওরা যে কোনো সময় দলবল নিয়ে হানা দেবে। তুমি দেরি করো না হারান দাদা, হাঁসগুলোকে যেভাবে হোক আড়ালে সরিয়ে রাখো। মহেশ, তুই ঠিক সময়ে এসে আমাকে সাবধান করেছিস, এই জন্য আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে রইলাম। আমি লাঠি নিয়ে সারা রাত দাওয়ায় বসে পাহারা দিচ্ছি। দেখি কার এত সাহস যে আমার বাড়িতে আসা হাঁস চুরি করতে আসে। বাবা, গদাই কাকুরা হাঁসগুলো নিতে চাইছে, কিন্তু এগুলো তো আমাদেরও হাঁস না, আর কোথা থেকে ভেসে এসেছে তাও জানি না। হ্যাঁ গো, এই ভেসে আসা অজানা হাঁসের জন্য আমরা কেন এত বিপদে পড়বো বলো তো? মালতী, তোমরা তো কিছু দেখোনি, আমি সব দেখেছি। এ যে এক হাঁসকন্যা রেখে যাও গচ্ছিত সম্পদ গো, যা আমাদের বাড়িতে রেখে গেছে। কি বলছো বাবা, হাঁসকন্যা আবার হয় নাকি? সেদিন পূর্ণিমার রাতে আমি স্পষ্ট দেখেছি, জল থেকে এক অপরূপা হাঁসকন্যা উঠে হাঁসেদের সাথে কথা বলছে। তারা এও বলছে এখানে নাকি তাদের জন্য নিরাপদ স্থান। তোমরাই বলো, অন্যের রেখে যাওয়া সম্পদ চুরি হতে দেই কি করে? তবুও আমার ভয় করছে গো, এই হাঁসের ঝাঁক নিয়ে ভাইয়ে ভাইয়ে আবার দ্বন্দ্ব না বেঁধে যায়। গভীর রাতে কালো চোর বড় একটি জাল নিয়ে নিঃশব্দে পানির উপর দিয়ে সাঁতার কেটে হাঁসগুলোর দিকে এগোয়। গদাইটা পচা, ভয় পেলে কি হবে? এই কালো চোরকে আটকানো তো সহজ নয়। একটা হাঁস ধরতে পারলেই কপাল খুলে যাবে। এই যে কথা শোনালো গদাইটা, অলৌকিক হাঁস নাকি? তাই তো আমি একাই আসলাম, যদি দু একটা নিজের জন্য নিয়ে যেতে পারি। লোভের বশবর্তী হয়ে যারা এখানে এসেছিস, হারানকে কিচ্ছু করতে হবে না। তোদের এমন জঘন্য কাজের উপযুক্ত শাস্তি তোরা পাবি। কে কথা বললো? আমার কানের পাশে কে যেন ফিসফিস করে অভিশাপ দিল। দূর, ও সব মনের ভুল। ওই তো হাঁসগুলো কেমন ঘুমোচ্ছে, এখনই জালটা ফেলবো। ওরে বাবা রে, হঠাৎ করে নদীর পানি ভাবে ফুলে উঠলো কেন? আমি তো তলিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, কেউ আমাকে বাঁচাও, আমি আর কোনোদিন চুরি করবো না। তোর মতো পাপীকে এই গ্রাম থেকে দূরে নিয়ে যাওয়ার সময় হয়েছে। যে স্রোত তোকে ঘিরে ধরেছে, সেই স্রোতই তোকে লোকালয়ের বাইরে নিয়ে আছড়ে ফেলবে। ক্ষমা করে দাও, আমি লোভে পড়ে এসেছি। আমি আর কোনোদিন এই জাদুর হাঁসদের দিকে তাকাবো না। ওরে বাবা রে, পানি আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বাঁচাও। দেখো মালতী, দেখো, ওই তো কালো চোরটা স্রোতের টানে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। প্রকৃতির এমন বিচার আগে কখনো দেখেছো? জাদুই কন্যায় নিশ্চয় ওদের রক্ষা করেছে। হ্যাঁ গো, তোমার ভাই চুরি করতে না এসে বেঁচে গেছে। বেচারা কালু, যারা খারাপ চিন্তা করে তাদের কপালে এমনটাই জোটে। বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাঁসকন্যা একজন জীর্ণ শীর্ণ বৃদ্ধার বেশ ধরে গদাইয়ের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গদাই বিরক্ত হয়ে দরজা খোলে। বাবা, 3 দিন ধরে এই বন্যায় কিছুই পেটে পড়েনি। ঘরে ভাসিয়ে নিয়ে গেছে অনেক আগেই। বড় ক্ষুধার্ত আমি,
একটু যদি কিছু খাবার দিতে তবে বড় উপকার হতো। দূর হ বুড়ি, নিজের খাবারে ঠিক নেই, এখানে কি লঙ্গরখানা খুলেছি যে যাকে দেখবো তাকে বিলিয়ে দেবো? এমনিতে একটা বড় কাজ হাতছাড়া হয়ে গেছে, সেই চিন্তায় ঘুমোতে পারি না। বাবা, মানুষের বিপদেই তো মানুষ এগিয়ে আসে। এই বুড়ো মানুষটা যদি না খেয়ে মরে যায় তবে তোমার কি একটুও মায়া লাগবে না? এক গ্লাস জল অন্তত দাও বাবা। অত পেঁচাল পেরো না তো, বেশি কথা বললে গলা ধাক্কা দিয়ে নদীর পানিতে ফেলে দেবো। এখনই সামনে থেকে সর, না হলে লাঠি দিয়ে তোকে গ্রাম ছাড়া করবো আমি। বৃষ্টির জল খেয়ে বাঁচো, এখানে জল নেই। সন্ধ্যাবেলা রূপধারী বৃদ্ধা এবার হারানের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। হারান এবং মালতী তাকে দেখে দ্রুত ঘরে নিয়ে আসে। ওমা, এই দুর্যোগের সন্ধ্যায় আপনি একা কোত্থেকে এলেন? শরীরটা তো ভিজে একাকার হয়ে গেছে, তাড়াতাড়ি শুকনো কাপড় পরে নিন। মা, আমি খুব ক্ষুধার্ত। তোমাদের অভাবের সংসার জেনেও আমি দুমুঠো খাবারের আশায় দরজায় দাঁড়িয়েছি। তোমরা কি এই গরিবকে ফিরিয়ে দেবে? কি বলছেন মা? আমাদের যা আছে তাই ভাগ করে খাবো। অতিথি কখনো খালি মুখে ফেরে না। মালতী, ঘরে যা মুড়ি আর গুড় আছে তাড়াতাড়ি বুড়িমাকে খেতে দাও। এই তো মানুষের আসল পরিচয়। আমি আগেই জানতাম এদের মনে লোভ নেই। গদাইয়ের অহংকার তার পতন ডেকে আনবে, আর হারানের এই মমতা আজ এই বাড়িকে চিরদিনের মতো আলোকিত করে রাখবে। রূপধারী বৃদ্ধা বিদায় নেওয়ার পরপরই গদাই আর পচা লুকিয়ে হারানের বাড়ির পেছনে আসে। তারা অতর্কিতে আক্রমণ করে দুটি হাঁসকে জালের ভেতর বন্দি করে ফেলে। এই তো সুযোগ, ধর পচা, শক্ত করে ধর। ওই বড় নীল হাঁস দুটোকে এবার কবজায় পেয়েছি, দেখবি এগুলো বিক্রি করে কত লাখ টাকা পায়। আরে গদাইদা, বেটা কালো যা পারেনি আমরা পেরেছি। দেখো তো এই হাঁসগুলো তো কেমন নুয়ে পড়েছে। ওদের গা থেকে বের হওয়া সেই উজ্জ্বল নীল আলোটা হঠাৎ করে নিভে যাচ্ছে কেন? ওরা কি তবে মারা যাচ্ছে? ওরে চোর চোর! কাকা, তোমরা আমার বন্ধুদের ধরছো কেন? ছেড়ে দাও ওদের। দেখো ওরা কেমন ভয়ে কাঁপছে আর কাঁদছে। বাবা, তুমি বাঁচাও ওদের। যা ভাগ এখান থেকে তুই, পুঁচকে মেয়ে। এগুলো এখন থেকে আমাদের সম্পত্তি, আমরা এদের শহরে নিয়ে যাব। তোর বাবা কিছুই করতে পারবে না। যা যা, ভেতরে গিয়ে ঘুমা। বাবা, দেখো হাঁসগুলোর নীল আলো একদম নিভে গেছে। ওরা আর কথা বলছে না। ওরা বোধহয় খুব কষ্ট পাচ্ছে। আমি ওদের ছাড়া থাকতে পারবো না বাবা। গোদাই, তুই এত নিচু হতে পারলি? নিজের ভাইয়ের বাড়ির ওপর এভাবে চড়াও হয়ে একটা অবোধ শিশুর শখের হাঁসগুলো তুই কেড়ে নিচ্ছিস। এর জন্য তোকে বড় মাসুল দিতে হবে। গদাইদা, হাঁসগুলো তো আর ডাকছে না। ওরা কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। কেন জানি আমার খুব ভয় লাগছে। এই হাঁসগুলো যদি মারা যায় তবে আমাদের এক পয়সাও তো বিক্রি করতে পারবো না। গদাই যখন হাঁসগুলো নিয়ে পালানোর চেষ্টা করছে, হঠাৎ আকাশ কালো হয়ে প্রলয়ঙ্করী ঝড় শুরু হয়। হাঁসকন্যা তার আসল অলৌকিক রূপে গদাইয়ের সামনে আবির্ভূত হয়। তার চোখ দিয়ে আগুনের মতো নীল আলো বের হতে থাকে। লোভী গদাই, তোর সাহস দেখে আমি বিস্মিত। তুই ভেবেছিস আমার পবিত্র বন্ধুদের খাঁচায় বন্দি করে তুই সুখে থাকবি? প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন পালানোর কোনো পথ থাকে না। যেমন কালু চোরও পার পায়নি। ওরে বাবারে, এ তো কোনো সাধারণ মেয়ে নয়, এ তো সাক্ষাৎ হাঁস কন্যা গো। পচা পচা, পালা এখান থেকে। কিভাবে পালাবো? আমার পা দুটো যে কাদার সাথে আটকে গেছে গো, আমি নড়তে পারছি না কেন? কে কেন যে তোমার বুদ্ধি শুনতে গেলাম? আজ তোদের লোভ ধুলোয় মিশিয়ে দেব।
তোদের ঘরবাড়িও মিশে যাবে আজ। দেখ এই প্রচন্ড ঝড় আর বৃষ্টির তাণ্ডবে তোর অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যায়। কি করছো আজকুন না? ঘরে যে আমার বউ বাচ্চা আছে, ওদের কি হবে? ওরা তো কোনো অপরাধ করেনি। অপরাধ না করে থাকবে তারা এ ঝড়ের কিছুই টের পাবে না, কিন্তু তোদের আমি নিঃস্ব করেই ছাড়বো। হাঁসকন্যা ইশারা দিতেই ঝড়ের দাপট আরো বেড়ে যায়। গদাই আর পচাকে বাতাস ওপরে তুলে ফেলে। সেখান থেকে গদাই দেখে তাদের ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। মাগো বাঁচাও, ঘর বাড়িগুলো সব থরথর করে কাঁপছে, চালের টিনগুলো বাতাসে উড়ে যাচ্ছে। পচা তুই কোথায় গেলি? আমাকে একা ফেলে উড়ে যাস না, আমি মরে যাব। ওগো হাঁসকন্যা, আমার কথা শোনো। গদাই কাকুর ঘরে কাকিমা আর আমার খেলার সাথে লাবণীও যে আছে, ওদের নিয়ে এসো। ভালো করে চেয়ে দেখো, বিছানায় ঘুমন্ত অবস্থায় তারা উড়ে তোমাদের এখানে চলে এসেছে। ক্ষমা করুন হাঁসকন্যা, আমি ভুল করেছি। আমি আর কোনোদিন টাকার লোভে মত্ত হব না। দয়া করে আমার বউ বাচ্চাকে নিচে নামিয়ে দিন। হ্যাঁ গো হাঁসকন্যা, ওদের আপনি নিচে নামিয়ে দিন আর জাগিয়ে তুলুন। নিজে চোখে দেখুক এই পাপীর শাস্তি। তোমরা যা দেখছো সবই সত্যি। এসব কিছু গদাইয়ের লোভ আর চুরির জন্য হয়েছে। আমি কত করে বলেছি এসব কুচিন্তা ছেড়ে ভালো হয়ে যাও, কে শোনে কার কথা? বউ, আমায় এবারের মতো বাঁচিয়ে নাও, এই কান বলছি, আর কোনোদিন এমন ভুল করব না। ভোর হতে বেশি বাকি নেই, তোদের এমনি এমনি ক্ষমা করা যায় না। বর্ষার পানিতে সকাল হবার আগে পর্যন্ত ডুব দিতে থাকবি। ডুব থামালে নিচের কাদা মাটি তোদের টেনে পানির নিচে নিয়ে যাবে। হাঁসকন্যার কথা মতো তারা বর্ষার পানিতে ডুব দিতে থাকে। একসময় ভোরের আলো ফোটে, গ্রামে পানিও কমতে শুরু করে। আশপাশের অনেক মানুষ ভিড় করে গদাই আর পচার এই দৃশ্য দেখতে। আরে দেখ, চারিদিকে কত মানুষ আমাদের দেখে হাসছে। সকাল হয়ে গেছে, এখন আমাদের শাস্তি শেষ রে পচা। মহেশের কাছ থেকে কাল রাতে সবই শুনেছি তোদের কথা। তোরা কি আর ভালো হবি না? এই গ্রামের মান সম্মান তো সব ধুলোয় মিশিয়ে দিলি। থাক মোড়ল মশাই, আর লজ্জা দেবেন না। সারা রাত পানিতে ডুব মারতে মারতে এখন বুঝতে পেরেছে লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। দাদা, এখন আমি উপরে উঠে আসি, তুমি অনুমতি দিলে আমরা উঠে আসতে পারবো। যাক, তাহলে শিক্ষে হয়েছে। উঠে আয় তোরা। কোনো অচেনা অজানা জিনিসের উপর লোভ করে বসবি না কখনো। আপনি তো সেই বুড়িমা যে আমাদের বাড়ি অন্ন চাইতে গিয়েছিলেন। আমি সবই বুঝতে পেরেছি, আমায় আপনি ক্ষমা করে দিন। এই যে গ্রামবাসীর সামনে কথা দিচ্ছি, আর কোনোদিন এমন ভুল করব না। দেখবো এই কথা কতদিন টিকে থাকে, সবাই সাক্ষী রইলে তো। এই নাও রাজহাঁসের মাংস, খেয়ে দেখো কেমন হলো। কিরে ভাই, খাচ্ছিস না কেন রে? ভাগ্যের কি পরিহাস দেখো দাদা, তোমার বাড়িতে চুরি করতে এলাম, অন্যদিকে লোভের কারণে ঘর বাড়ি সব হারালাম। এখন কিনা তোমার ঘরেই হাঁসের মাংস দিয়ে ভোজ করছি। কি কপাল আমাদের। এত কথা বলিস না তো, পেট ভরে খা আগে। রাতের বেলা তোকে হাঁসগুলো চমক দেখাবো রে। আমি তো আগে দেখেছি কি সুন্দর। ধরো লোভ করা যাবে না, নয়তো আবার বিপদ হবে। কি চিন্তা করছো কাকু? আবার কুচিন্তা নয় তো? তিন্নিমা থাম তো, আর কাটা ঘায়ে নুনের ছিটা দিস না। আপনি পেট ভরে বুনো হাঁসের মাংস খান তো। হারান, অনেক দিন হলো এ গ্রামে আছি।
এখন যে আমার যাওয়ার পালা, আমার সাথীদের আমি সাথে করে নিয়ে যাচ্ছি। তোমরা ভালো থেকো। এতদিন হাঁসগুলোকে আপন করে নিয়েছিলাম, বড় কষ্ট হচ্ছে, তবুও বিদায় দিতেই হবে। ও হাঁসকন্যা, তুমি তো চলে যাচ্ছ। আমি যে প্রতিদিন হাঁসগুলোকে খাবার খাওয়াতাম, এখন হাঁস কোথায় পাবো? এই নাও একটা সোনালী পালক। এটা দিয়ে তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। কিন্তু লোভ করবে না। আর গদাই, তোমার বাড়ি আমি ঠিক করে দিয়েছি। আজ থেকে তোমরা স্বাধীন। ওরে সবাই দেখে যা, হারানের ভাঙা ঘরটা আজ কেমন সোনার মতো চক চক করছে। কাল রাতে সেই প্রলয়ঙ্করী ঝড়ের পর এমন স্বর্গীয় দৃশ্য তো আগে কখনো দেখিনি। আমি শুনেছি এক জায়গায় নীল আলো ছড়ানো হাঁস নাকি ওদের রোগটা করতে এসেছিল। পুরো গ্রাম যখন পানির নিচে, তখন নাকি অক্ষত ছিল। হাঁসকন্যার তার মায়াবী হাঁসের ঝাঁক নিয়ে মিলিয়ে গেছে ঠিকই, কিন্তু তারা আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে বিপদেই মানুষের আসল পরিচয় পাওয়া যায়। তিন্নির হাতের ওই সোনালি পালকটা শুধু আমাদের ইচ্ছা নয়, পুরো গায়ের মানুষের ইচ্ছা পূরণ করবে। মা, দেখো আকাশের ওই মেঘের আড়ালে মনে হচ্ছে এখনো সেই সাদা ডানাগুলো দেখা যাচ্ছে। আমি জানি আমার বন্ধুরা আবার কোনো একদিন আমাদের দেখতে কোনো এক বর্ষার জলে ভেসে আসবে। আজ থেকে এই গল্পটা আমাদের গ্রামের প্রতিটা ঘরে ঘরে রূপকথা হয়ে বেঁচে থাকবে। বর্ষায় ভেসে আসা সেই হাঁসদের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না। কেমন করে ভুলবো গদাই কাকু, সে বর্ষায় ভেসে আসা হাসির ঝাঁক গো।